হ্যালো। হ্যালো। শুনতে পাচ্ছ তোমরা? জি আচ্ছা। স্যার। হ্যাঁ, আচ্ছা। থ্যাংক ইউ। তাহলে সবাইকে পোস্ট ঈদ মোবারক এন্ড ওয়েলকাম। আমরা আবার শুরু করি। ছুটি, তারপরে কোভিড সবকিছু মিলেই আসলে আহ, কারো মন ভালো নাই, কারো শরীর ভালো নাই, কিন্তু তারপরে তোমাদের কাজ চালিয়ে যেতে হবে, উপায় নাই। আর আমরা মেডিকেল স্টুডেন্ট, ডক্টর, এদের তো আসলে এইসব কোভিড এর মধ্যে কাজ করছে সবাই। দেখাও, সবাই ভালো থাকো, ভালো আছো ইনশাল্লাহ। তাহলে এবার আমরা একাডেমিক কার্যক্রম শুরু করি আজকে। আহ, এমন একটা বিষয়, জন্ডিস প্র্যাকটিক্যাল লাইফে খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। জন্ডিস, আমি যখন প্র্যাকটিসে বসি তখন প্রায় 50%-এর বেশি সবাই বলে স্যার জন্ডিস। কিছু ফেক, ফেক কিছু আছে ফ্যাক্টস। ফেক অ্যান্ড ফ্যাক্টস নিয়ে পরে আলোচনা করি। আগে আমরা আসলে একাডেমিক কিছু শিখে নিই, তারপরে আমরা একটু পরে ক্লিনিক্যাল আলোচনা যখন করব তখন প্র্যাকটিক্যাল আলোচনাটা সেই সময় করে নিব, ঠিক আছে? তাহলে জন্ডিস খুবই ইম্পর্টেন্ট প্র্যাকটিক্যাল লাইফের জন্য। আর বিশেষ করে আমরা যারা গ্যাস্ট্রো হেপাটোলজি প্র্যাকটিস করি তাদের জন্য তো ভেরি ইম্পর্টেন্ট। তাহলে প্রথমেই আমি একটাই কথা বলি যে হোয়াট ইজ দ্য ডেফিনেশন। ওই একই কথা, ডেফিনেশনের ভয় সবার আছে, যে ডেফিনেশনের মধ্যে পুরা ডিজিজটার একটা জিস্ট থাকে। আমার মনে হয় মুখস্থ না করো, অন্তত ডেফিনেশন বোঝা উচিত। যেমন ডেফিনেশন অফ জন্ডিস: ইয়েলো ডিসকালারেশন, নট কালারেশন। আমরা কালার নর্মাল কালার বলি, যেটা নর্মাল, কিন্তু এই কালারটা হবে অ্যাবনর্মাল। সুতরাং আমরা বলি যে ইয়েলো ডিসকালারেশন অফ কি, স্ক্লেরা, মিউকাস মেমব্রেন অ্যান্ড স্কিন। কথা পরিষ্কার পরিষ্কার করে বুঝো, ইয়েলো ডিসকালারেশন অফ স্ক্লেরা, মিউকাস মেমব্রেন অ্যান্ড স্কিন অ্যাজ এ রেজাল্ট। কেন হবে? ইলিভেটেড বিলিরুবিন কনসেন্ট্রেশন ইন দ্য সিরাপ। ইলিভেটেড কনসেন্ট্রেশন তার মানে নর্মাল কনসেন্ট্রেশনে আমরা পাবো না। তাহলে পরিষ্কার, ইয়েলো ডিসকালারেশন অফ স্ক্লেরা, মিউকাস মেমব্রেন অ্যান্ড স্কিন অ্যাজ এ রেজাল্ট অফ ইলিভেটেড সিরাম বিলিরুবিন কনসেন্ট্রেশন। তাহলে ইলিভেটেড কাকে আমরা বলবো? নিশ্চয়ই বলতে হবে, কারণ আমরা ইলিভেটেড কখন বলবো তাহলে? ইলিভেটেড বলতে হলে আমাদের নর্মালটা জানতে হবে। নর্মাল রেঞ্জ হচ্ছে 0.5 to 1 মিলিগ্রাম পার ডেসিলিটার বা 100 ml, যেটাই বলো। দেখো, রেঞ্জ আছে 0.5 থেকে 1 মিলিগ্রাম পার ডেসিলিটার, কিন্তু আমরা ক্লিনিক্যালি কখন যখন ডিটেক্ট করব, লেভেল অবশ্যই 2.5 মিলিগ্রাম পার ডেসিলিটার। দেখো, তাহলে মাঝখানে কিছু একটা অংশ থেকে গেল 1 থেকে 2.5, সেটা কি হবে? সেটা পরে আমরা আসছি। তাহলে ক্লিনিক্যালি আমরা ডিটেক্ট করছি 2.5-এ। এখন একটু বেসিক পড়াশোনা করি, এটা হলো ফিজিওলজির পড়াশোনা। একটু জাস্ট তোমাকে, সবই জানো, আমার থেকে বেশি জানো, তারপরে একটু রিক্যাপিচুলেট করে দেওয়া আর কি। তাহলে আমরা বিলিরুবিনের টাইপ বলছি কনজুগেটেড বিলিরুবিন এন্ড আনকনজুগেটেড বিলিরুবিন। ব্র্যাকেটে দেখা লেখা আছে ডাইরেক্ট, ইনডাইরেক্ট। অনেক জায়গায় এখন রিপোর্টে কনজুগেটেড আনকনজুগেটেড লেখে না, বলা আছে ডাইরেক্ট, ইনডাইরেক্ট। ইনডাইরেক্ট ডাইরেক্ট কথাটা কোথা থেকে আসছে আমি একটু পরে আলোচনা করি, তোমরা আপাতত মনে রাখো কনজুগেটেড বিলিরুবিন এন্ড আনকনজুগেটেড বিলিরুবিন। ঠিক আছে, নেক্সট। একটু যে বললাম যে ফিজিওলজি পড়ি, যে বিলিরুবিন আসলে আসে আসে কোথা থেকে। অনেকের ধারণা বিলিরুবিন লিভার থেকে আসে। নট, একেবারে একটা ভুল ধারণা। স্বাভাবিক মানুষের ধারণা যে সবসময় বিলিরুবিন লিভার থেকে আসে। হ্যাঁ, লিভার থেকে এক্সক্রিয়েশন হয়, কিন্তু সোর্সটা আলাদা। দেখো, হিমোগ্লোবিন সোর্স, হিমোগ্লোবিন যখন ব্রেক ডাউন হবে
তখন বিলিরুবিন বিলিভার্ডিন এইভাবে আসে। সেটার পার্সেন্টেজ আছে 70 to 80% আসবে আমার হিমোগ্লোবিন থেকে, আর 20 to 30% সোর্স হচ্ছে হেমোপ্রোটিন। উদাহরণ হচ্ছে মায়োগ্লোবিন, সাইটোক্রোম অক্সিডেজ। দেখো মাসল ইনজুরি হলেও তো অনেক সময় কিন্তু সমস্যা হতে পারে। দেখো হিমোগ্লোবিন বাড়ে, মায়োগ্লোবিন কোথায় থাকে, তাই না? তাহলে আমাদের মেইন সোর্স হিমোগ্লোবিন 70 to 80%, আদার্স আছে হেমোপ্রোটিন যেমন মায়োগ্লোবিন, সাইটোক্রোম। নর্মালি আমাদের ব্লাডে যে হিমোগ্লোবিন থাকে সেটা আনকনজুগেটেড বিলিরুবিন। নর্মালি মোস্ট অফ দা বিলিরুবিন আর আনকনজুগেটেড বিলিরুবিন। তাহলে আনকনজুগেটেড বিলিরুবিন কোথায় থাকে? ব্লাডে। বলছে এটা ওয়াটার ইনসলুবল, মানে পানিতে দ্রবীভূত না। তাহলে থাকে কিভাবে? বাউন্ড টু অ্যালবুমিন, অ্যালবুমিনের সাথে থাকে, এবং কখনোই এটা ইউরিনে পাস করে না, কেন ইউরিনতে আসলে ওয়াটারই। এনি বিলিরুবিন ইন দ্য ইউরিন ইজ কনজুগেটেড। সেটা দরকার নাই, বলবো যে মোস্ট অফ দি নর্মালি মোস্ট অফ দি বিলিরুবিন আর আনকনজুগেটেড। এটা আমাদের জানার বিষয়। আচ্ছা নেক্সট। হ্যাঁ এটা দেখো একটু ফিজিওলজি, আমি শুধু রিক্যাপিচুলেট করার জন্য জাস্ট তোমরা যাতে মনে রাখতে পারো, এটা তো একদম সেকেন্ড ইয়ারে পড়া। হিমোগ্লোবিন আদার হিমোগ্লোবিন কি হচ্ছে, ভাঙবে, ব্রেকডাউন হবে। বিলিরুবিন, বিলিরুবিন আমি বলছি যে মোস্ট অফ দ্য আনকনজুগেটেড, এটা বাইন্ড করবে কার সাথে? অ্যালবুমিন। অ্যালবুমিন থেকে যখন দেখো যখন আসছে বিলিরুবিন অ্যালবুমিনের সাথে বাইন্ড, তখন হেপাটোসাইট, এই পুরোটা হচ্ছে হেপাটোসাইট। হেপাটোসাইটের পাশে যখন আসছে এটা হচ্ছে ক্যারিয়ার প্রোটিন, বিলিরুবিনটা ঢুকে গেল, অ্যালবুমিনটা বের হয়ে যাবে। এই লিভারের কাজ হচ্ছে বিলিরুবিনকে কনজুগেশন করা। এটা বললাম আনকনজুগেটেড বিলিরুবিন। দেখো এটা হচ্ছে আনকনজুগেটেড বিলিরুবিন, অ্যালবুমিন প্লাস বিলিরুবিন। বিলিরুবিন ঢুকতেছে হেপাটোসাইটের মধ্যে, এখানে মেইন কনজুগেশন হচ্ছে, এটাকে আমরা বলি গ্লুকুরোনাইডেশন। মোনো ও ডাই গ্লুকুরোনাইড তৈরি হয়, বিলিরুবিন মোনো ও ডাই গ্লুকুরোনাইড। দেখো বিলিরুবিন লিভারে, গল ব্লাডার থেকে চলে যাচ্ছে, এটা ইন্টেস্টাইন, ঠিক আছে? ইন্টেস্টাইন থেকে কিছু পাস হয়ে চলে যাবে ফিসেসের মাধ্যমে। কিছু বিলিরুবিন হেপাটোসাইট থেকে ব্যাকফ্লো হয়ে ব্লাডে যাবে, ব্লাড থেকে চলে যাবে ইউরিন দিয়ে পাস হবে। তাহলে এইটা হচ্ছে বিলিরুবিনের মোটামুটি একটা মোদ্দা কথা। বিলিরুবিন হেপাটোসাইট কনজুগেশন হবে, কনজুগেটেড বিলিরুবিন হবে, কিছু চলে যাবে স্টুল দিয়ে, কিছু আবার ব্লাডে যাবে, সেখান থেকে ইউরিন দিয়ে পাস হবে। একই কথা দেখো, এটাও তোমাদের বই থেকে আসছে। এই যে বিলিরুবিন, দেখো আনকনজুগেটেড বিলিরুবিন লিভারের ভিতরে ঢুকতেছে, কনজুগেশন হবে, এটা হলো কনজুগেটেড বিলিরুবিন। তাহলে কনজুগেটেড বিলিরুবিন আনকনজুগেটেড বিলিরুবিনটা ইম্পর্টেন্ট। আনকনজুগেটেড বিলিরুবিন যখন লিভারের আগ পর্যন্ত থাকবে, লিভারের ঢোকার পরেই কনজুগেশন শুরু হবে। তারপরে সেগুলো এই দেখো পাস হচ্ছে কিছু স্টুল দিয়ে, কিছু আবার সার্কুলেশন দিয়ে যে ইউরিন দিয়ে পাস হচ্ছে। কনজুগেটেড আনকনজুগেটেড ভেরি ইম্পর্টেন্ট ক্লিনিক্যালি ডিফারেন্সিয়েট করার জন্য। এটা বইতে ছবি আছে, দেখে নিবে একবার। দেখো তাহলে বিলিরুবিন নর্মালি তৈরি হচ্ছে, লিভার দিয়ে যাচ্ছে, লিভার দিয়ে এক্সক্রিশন হয়ে যাচ্ছে, কিছু ইউরিন দিয়ে পাস হচ্ছে, কিছু স্টুল দিয়ে পাস হচ্ছে, আমরা কিন্তু বুঝতে পারছি না। বা নর্মাল ফাংশনিং লিভার যখন থাকে তখন বিলিরুবিন শরীরে জমা হচ্ছে না, একটা সার্টেন লেভেল পর্যন্ত 0.5 থেকে 1 মিলিগ্রাম/ডেসিলিটার। তাহলে কেন বাড়তেছে, ওয়াই আমাদের শরীরে কেন বাড়তেছে? প্রথম কথা হচ্ছে ইনক্রিজ প্রোডাকশন। দেখো হিমোগ্লোবিন বেশি ভাঙতেছে অথবা মায়োগ্লোবিন থেকে আসতেছে, অনেক বেশি বেশি প্রোডাকশন আসছে, কিন্তু যে পরিমাণ লিভার থেকে এক্সক্রিশন হওয়ার কথা যে পরিমাণে, সেই পরিমাণে এক্সক্রিশন হয়েও বাকিটুক জমা থাকতেছে ব্লাডে। তাহলে আমার লিভার ঠিক আছে, লিভার এক্সক্রিশন, লিভার থেকে এক্সক্রিশন ঠিক আছে, কিন্তু প্রোডাকশন অফ হিউজ, যেটাকে লিভার কোপ করতে পারছে না। সুতরাং বিলিরুবিন
জমা হয়ে যাবে। উদাহরণ হচ্ছে হেমোলাইটিক জন্ডিস। অনেক যদি হেমোলাইসিস হয়, হেমোলাইটিক ক্রাইসিস হয়, তখন জন্ডিস দেখা দেয়। সেকেন্ড হচ্ছে লিভার। লিভারে কি হয়? আপটেক হয়, তারপরে হয় কনজুগেশন। আমি কিন্তু দেখাইছি আপটেক, কনজুগেশন এন্ড এক্সক্রিয়েশন, তিনটা কাজ লিভার করে। একটা হচ্ছে আপটেক, কনজুগেশন, এক্সক্রিয়েশন। আমি যদি একটু পুরোনো ফিগারে ফিরে যাই, দেখো, একটু দেখো, এই দেখো, বিলিরুবিনের লিভারের কাজ হচ্ছে এখান থেকে আপটেক করা, আপটেক। এটা কনজুগেশন, এটা এক্সক্রিয়েশন। তাহলে এই লিভার যদি ডিজিজ হয়, আপটেক না করতে পারে, কনজুগেশন না হয়, এক্সক্রিয়েশন না করতে পারে, তখন কিন্তু জন্ডিস। তাহলে আমরা এটা বলি হেপাটাইটিস বা হেপাটাইটিক জন্ডিস। তার অর্থ হচ্ছে যে লিভারের সমস্যা। তাহলে ইনক্রিজ প্রোডাকশন, ডিজিজ লিভার। তারপরে কি হবে? এক্সক্রিশন হওয়ার পরে বাইল ডাক্ট আছে, বাইল ডাক্ট দিয়ে যাবে। দুধ ইনটাইপ্যাটিক বাইল ডাক্ট, এক্সট্রাপ্যাটিক বাইল ডাক্ট। যদি বাইল ডাক্টে কোনো সমস্যা থাকে, তাহলে এক্সক্রিশনটা ঠিক মতো হবে না। তাহলে তিনটা মেকানিজম: ইনক্রিজ প্রোডাকশন, impaired uptake, conjugation or excretion by the hepatocyte, or regurgitation of conjugated or unconjugated bilirubin from the damaged hepatocyte অথবা বাইল ডাক্ট যদি হয়। তিনটা হচ্ছে বেসিক মেকানিজম। নেক্সট যদি আসি, দেখো ভ্যান্ডেনবার্গ রিয়াকশন আগে ছিল। আমি ডাইরেক্ট ইনডাইরেক্ট বিলিরুবিন নামটা কোথা থেকে আসলো এটা একটু দেখানোর জন্য। প্রথম আবিষ্কার করে ভ্যান্ডেনবার্গ সাহেব, ওই জন্য ওনার নাম অনুযায়ী ভ্যান্ডেনবার্গ রিয়াকশন। ফিজিওলজিতে নিশ্চয়ই তোমরা পড়ছো। এখন অনেক রিপোর্টে ডাইরেক্ট বিলিরুবিন, ইনডাইরেক্ট বিলিরুবিন, আমারও মনে থাকে না কোনটা ডাইরেক্ট কোনটা ইনডাইরেক্ট। আমি মনে রাখছি এইভাবে, দেখো, ডাইরেক্ট বানানে অক্ষর কম, কনজুগেট বানানে অক্ষর কম, দুইটা আছে একসাথে। ডাইরেক্ট অথবা কনজুগেট বানানের সংখ্যা কম, ইনডাইরেক্ট বানানের সংখ্যা অনেক বেশি, আনকনজুগেটেড বানানের সংখ্যা বেশি, দুটো একসাথে। তাহলে ডাইরেক্ট অথবা কনজুগেটেড, ইনডাইরেক্ট অথবা আনকনজুগেটেড, এভাবে মনে রাখো, তাহলে ভালো হবে। ডাইরেক্ট ইনডাইরেক্ট কথাটা কোথা থেকে আসলো? আমরা প্রথম করি কি, ব্লাড নিই, ব্লাড নিয়ে সিরাম তৈরি করি। সিরাম তৈরি করার পরে একটা রিএজেন্ট নাম দিই, রিএজেন্ট দিই। রিএজেন্ট দিলে সেই রিএজেন্টের কাজ হচ্ছে কনজুগেটেড বিলিরুবিনকে ভেঙে ফেলা। কনজুগেটেড, খুব খেয়াল রাখবা, এটা তোমার পরীক্ষাতে লাগবে না, জাস্ট আন্ডারস্ট্যান্ডিং এর জন্য যে ডাইরেক্ট কি ইনডাইরেক্ট কি। প্রথম সিরাম নিব, সিরামের মধ্যে একটা রিএজেন্ট দিব। সেই রিএজেন্টের প্রথম কাজ হচ্ছে কনজুগেটেড বিলিরুবিনকে ভেঙে ফেলা, এবং সেটা যন্ত্র দিয়ে মাপি। যেটা যে ভ্যালুটা আসবে সেটা হচ্ছে ডাইরেক্ট বিলিরুবিন। তাহলে আমি প্রথম যেটা ডাইরেক্ট মাপলাম সেটা হচ্ছে ডাইরেক্ট বিলিরুবিন অথবা কনজুগেটেড বিলিরুবিন। আমি বলছি যে বানান দুইটার অক্ষর কম, দুটো একসাথে, বানানের অক্ষর বেশি, সেই দুটো একসাথে, জাস্ট মনে রাখার জন্য। ডাইরেক্ট বিলিরুবিন এইভাবে মাপবো। তারপরে সিরামের মধ্যে কি থাকলো? ইনডাইরেক্টটা কিন্তু থেকেই গেল, ডাইরেক্টটা কিন্তু ভেঙে গেল। এবার এমন একটা জিনিস যোগ করব তাতে ইনডাইরেক্টও ভেঙে যায়। প্রথমে ডাইরেক্টটা ভাঙলো, ইনডাইরেক্ট থাকলো, ডাইরেক্টটা মেপে নিলাম। পরের বার কি করব? এমন একটা রিএজেন্ট দেবো যাতে ইনডাইরেক্টটা ভেঙে যায়। ইনডাইরেক্ট মানে কি? আনকনজুগেটেডটা ভেঙে যায়। প্রথম ভাঙলো কনজুগেটেড, পরের বার ভাঙবে আনকনজুগেটেড। তাহলে দুইটা মিশিয়ে গেল টোটাল। তাহলে টোটালটা মাপবো। টোটালটা মাপার পরে ডাইরেক্ট বিয়োগ দেবো ইনডাইরেক্ট বিলিরুবিন। মানে ডাইরেক্টটা আমরা ডাইরেক্টলি যেটা মাপতে পারতেছি কনজুগেটেড বিলিরুবিন, এই জন্য নাম হচ্ছে ডাইরেক্ট। আর ইনডাইরেক্টটা পাচ্ছি টোটাল থেকে ডাইরেক্টটা বাদ দিয়ে, একটু ঘোরানো, এই জন্য নাম বলছে ইনডাইরেক্ট। তো ডাইরেক্ট ইনডাইরেক্টটা ইম্পর্টেন্ট, কনজুগেটেড আনকনজুগেটেড। জাস্ট তোমাদের এমনি বোঝানোর জন্য। এটা এরকম পরীক্ষা তো আসবেও না কিছু না, কিন্তু জাস্ট জানবা যে ডাইরেক্ট কি ইনডাইরেক্ট কি।
তাহলে তো বুঝতে পারবা না ডাইরেক্ট কি আর ইনডাইরেক্ট কি। তাহলে ক্লাসিফিকেশন অফ জন্ডিস, আমরা যদি ইটিওলজির দিকে তাকাই তাহলে বলছি কি যে ইনক্রিজ প্রোডাকশন, তাহলে লিভার জড়িত না, সেজন্য বলা হচ্ছে লিভারের আগে, তাহলে প্রি হেপাটিক। প্রি হেপাটিক মানে যদি লিভারে আসার আগে যে ঘটনাগুলো ঘটবে সেটা হচ্ছে প্রি হেপাটিক। যেমন তার নাম আমরা বলছি মাইল্ড আনকনজুগেটেড হাইপার বিলিরুবিনেমিয়া। এখানে কি হয়, জন্ডিস হয়, জন্ডিসটা মেইনলি যে বিলিরুবিন থাকে আনকনজুগেটেড, এটা কিন্তু পরিষ্কার। প্রিহেপাটিক জন্ডিস কনজুগেটেড হইতে পারে অল্প, কিন্তু মেইনলি যেটা হয় সেটা হচ্ছে মাইল্ড হবে, আনকনজুগেটেড হবে, এই দুটো ইম্পর্টেন্ট। উদাহরণ কি, হেমোলাইটিক জন্ডিস। হেমোলাইটিস সম্বন্ধে তোমাকে সারা পড়াবে, সেটা আমি আরো দিকে যাচ্ছি না। 2 নম্বর হচ্ছে একটা কনজেনিটাল ডিজিজ, গিলবার্ট সিনড্রোম। আরো কিছু কিছু আছে, এগুলো মনে রাখার দরকার নাই, শুধু গিলবার্ট সিনড্রোমটা মনে রাখবা, প্রি হেপাটিক জন্ডিসের মধ্যে পড়ে। আর একটা হলে হেমোলাইটিক ডিসঅর্ডার, মানে হেমোলাইটিক জন্ডিস বলি আমরা, বা প্রি হেপাটিক জন্ডিস। প্রি হেপাটিক জন্ডিস হচ্ছে কি দুইটা, একটা হেমোলাইটিক জন্ডিস আর একটা হচ্ছে গিলবার্ট সিনড্রোম, দুইটা মিলে আমরা বলি। আমি পরে আসছি একটু। গিলবার্ট সিনড্রোমের দেখো, আমি একটু পরে যখন ক্লিনিক্যাল ফিচার আলোচনা করবো তখন হয়তো আসবো। দেখো হেমোলাইটিক ডিসঅর্ডারের রোগী দেখলে চেনা যায়, একটা ফ্যামিলি হিস্ট্রি থাকে, ছোট খালতে ব্লাড ট্রান্সফিউশন এর হিস্ট্রি থাকে, আর পেশেন্টটা কি হয়, হেমোলাইটিক ফেসিস হয়ে যায়, যেমন সব ভেনার প্রমিনেন্স গুলো আস্তে আস্তে বড় হয়ে যায়, লেলার নেদাইটা আস্তে আস্তে ডিপ্রেসড হয়ে যায়। তাহলে আমরা এটা দেখে ক্লিনিক্যাল ফিচার বুঝতে পারবো। আর গিলবার্ট সিনড্রোমে কি আছে, পেশেন্ট কিছুই নাই, কোনো সিমটম থাকবে না, শুধু মাঝে মাঝে বলবে যে স্যার জন্ডিস বেড়ে যাচ্ছে, চোখটা হলুদ হয়ে যাচ্ছে। কখন হবে, ইন দা ফাস্টিং, যদি সারাদিন কোনো কারণে খেতে না পারে তার বিলিরুবিন বেড়ে যায়। আরেকটা কি, পানি কম খায়। ইমপ্রুভ করে কিভাবে, ওই যে বলছে ড্রাগ বারবিচুরেট দিলে জন্ডিসটা কমে যায়। গিলবার্ট সিনড্রোমের আমার এক বন্ধু আছে, ভালো, কোনো সমস্যা নাই। সুতরাং প্রিহেপাটিক জন্ডিস আমরা বলবো হেমোলাইটিক ডিসঅর্ডারে হতে পারে, অথবা গিলবার্ট সিনড্রোম। আরো দুইটা সিমটম আছে, সেগুলো মনে রাখার প্রয়োজন নাই। হেপাটো সেলুলার জন্ডিস মানে মেইন সমস্যা কোথায়, আপটেক, কনজুগেশন এন্ড এক্সক্রিয়েশন। ক্রিটিক্যাল ফিচার হেপাটাইটিস পড়াইছে তোমাদের? হ্যাঁ, চলো, ফিচার গুলো একই, যে পেশেন্টের কি থাকবে, প্রথমে প্রোডর্ম থাকবে, যে একটু বমি বমি ভাব, তারা সিগারেট খায়, সিগারেট খেতে পারবে না, একটু অ্যানোরেক্সিয়া নোরসিয়া, এটা প্রোডর্মাল ফিচার। তারপরে ক্লিনিক্যাল আসবে, যে জন্ডিস দেখা দেবে। জন্ডিস সাধারণত 1 সপ্তাহ পরে, 8 থেকে 10 দিন পরে জন্ডিস দেখা দেয়। জন্ডিস থাকবে, প্রস্রাব হলুদ হবে, বমি হবে, অনেক সমস্যা থাকে। তারপরে কনভালসেন্ট ফেজে চলে যায় পেশেন্ট, মানে আস্তে আস্তে ইমপ্রুভ করবে। টোটাল প্রক্রিয়াটা লাগতে 2 থেকে 4 সপ্তাহ সময় লাগে। তাহলে এটাও তোমাদের পড়াইছে, তোমরা ওখান থেকে দেখো ক্লিনিক্যাল ফিচার। হেপাটোসেলুলার, এই যে অ্যাকুট লিভার ইনজুরি অ্যান্ড ক্লোরিক লিভার ইনজুরি। অ্যাকুট লিভার ইনজুরি মেইনলি হয় ভাইরাস দিয়ে, তবে এক্সেপ্ট সি ভাইরাস। সি ভাইরাস কিন্তু অ্যাকুট ইনজুরি বা অ্যাকুট হেপাটাইটিস সাধারণত করে না, লেস দেন 10%, এই জন্যে আমরা বলি না। সুতরাং অ্যাকুট হেপাটাইটিস মেইন হয় কিন্তু ভাইরাস দিয়ে, এক্সেপ্ট সি ভাইরাস অ্যান্ড ড্রাগস, ভেরি ইম্পর্টেন্ট। যেমন দেখো অ্যান্টি টিউবারকুলার ড্রাগ, অনেক রোগী আমাদের কাছে ভর্তি হয় যে জন্ডিস নিয়ে, অপারেশন করে আসছে, অ্যানেস্থেটিক ড্রাগ হ্যালোথেন হইতে পারে, NSAID। দেখো আমরা যারা লিভারের রোগী তাদের কিন্তু আমরা কোনোটা ব্যথা ওষুধ দিতে চাই না, মানে যেখানে লিভারে কাজ করে তারা সেন্ট্রাল একটা দিক। সুতরাং ড্রাগ এবং ভাইরাস মেইন ক্রিমিনাল অ্যাকুট হেপাটাইটিসের জন্য। আর কি হচ্ছে ক্রনিক হেপাটাইটিস, সেখানেও জন্ডিস। দেখো ক্রনিক ভাইরাল হেপাটাইটিস সাধারণত B, C তে হয়,
আমাদের দেশে ভাইরাল হেপাটাইটিস আসলে অ্যাকুট হেপাটাইটিস বি কিন্তু কমন, সবচেয়ে কমনই। তারপরে দেখো নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ, হেমোক্রোমাটোসিস, উইলসন ডিজিজ, আর আছে একটা ইম্পর্টেন্ট ক্রিপ্টোজেনিক। ক্রিপ্টোজেনিক অর্থ কি? এটার কারণ আমরা এখনো জানি না, তবে এখন কারণ বেরোচ্ছে আস্তে আস্তে, বলছে মোস্ট অফ দ্য হেপাটাইটিস সি। তাহলে আমরা আগাই, এগুলো তোমাদের পড়াইছে নিশ্চয়ই। এবার হচ্ছে অবস্ট্রাকটিভ জন্ডিস। অবস্ট্রাকটিভ জন্ডিস কোথায় হতে পারে? biliary দুই ভাগ, একটা হচ্ছে ইন্ট্রাহেপাটিক, একটা এক্সট্রাহেপাটিক। ইন্ট্রাহেপাটিক কি? পিবিসি। পিবিসি হচ্ছে প্রাইমারি বিলিয়ারি সিরোসিস। পিএসসি প্রাইমারি স্ক্লেরোজিং কোলাঞ্জাইটিস। তারপরে কি? অ্যালকোহলিক লিভার ডিজিজ। আরেকটা হচ্ছে আর্লি প্রেগনেন্সিতে একটা জন্ডিস হয়, সেখানে ইন্ট্রাহেপাটিক biliary মেইনলি অবস্ট্রাক্টেড হয়। আর এক্সট্রাহেপাটিক কি? কোলোডকুলিথিয়াসিস, মানে স্টোন ইন দা বাইল ডাক্ট। প্যারাসাইট, অনেক সময় ওয়ার্ম গুলো এই ইন্টেস্টাইন থেকে, ডিউটেনামের সেকেন্ড পার্ট থেকে অনেক সময় রেট্রোগ্রেড করে বাইল ডাক্টের মধ্যে ঢুকে যায়, অনেক কমন। নোয়াখালী টাকালে ওইদিকে বেশি হয় এগুলো কিন্তু। প্যারাসাইট। ট্রমা, সার্জারি করতে গেলো গলব্লাডার, গলব্লাডার সার্জারি করতে যেয়ে বাইল ডাক্টে ইনজুরি হয়ে গেল। কি হবে? বাইল ডাক্ট ইনজুরি হলে বাইল ডাক্ট স্টেরোসিস হয়ে যাবে, যেমন ফাইব্রোসিস হবে। আর যদি বাইল ডাক্টে কোনো কারণে টিউমার দেখা দেয়, পেরি অ্যাম্পুলারি কার্সিনোমা, কোলাঞ্জিও কার্সিনোমা, এগুলো হলে সাধারণত এক্সট্রা হেপাটিক biliary থেকে এফেক্ট করে বেশি। তাহলে জন্ডিস প্রি হেপাটিক, হেপাটিক আর পোস্ট হেপাটিক। আমরা কই বলি আরেক টার্মে কি? হেমোলাইটিক জন্ডিস, হেপাটোসেলুলার জন্ডিস, অবস্ট্রাকটিভ জন্ডিস। ঠিক আছে? ক্লিনিক্যাল ফিচার অবস্ট্রাকটিভ জন্ডিসের খুবই তিনটা ক্লিনিক্যাল ফিচার দেখলে আমরা বলতে পারি অবস্ট্রাকটিভ জন্ডিস। পেইন থাকবে, জন্ডিস থাকবে, ফিচার অফ কোলাঞ্জাইটিস। কোলাঞ্জাইটিস মানে কি? এগুলোর সাথে পেশেন্টের কেঁপে কেঁপে জ্বর আসে। তিনটা কন্ডিশনে কেঁপে কেঁপে জ্বর আসে: ম্যালেরিয়া, কোলাঞ্জাইটিস, আর হচ্ছে নেফ্রাইটিস বলি আমরা, গ্লোমেরুলোনেফ্রাইটিস। ইউটিআই মানে এই তিনটা কন্ডিশনে সাধারণত কেঁপে কেঁপে জ্বর আসে: ম্যালেরিয়া, কোলাঞ্জাইটিস এন্ড নেফ্রাইটিস। সিস্টাইটিসও পড়ে। সুতরাং এটা কিন্তু ইম্পর্টেন্ট, আমরা এগুলো দিয়ে সাধারণত বুঝতে পারি। এখন মেইন কথা হচ্ছে যে সবকিছু জানলাম, একটা রোগী আসবে বলতে স্যার আমার জন্ডিস হয়েছে, আমার কাজ হচ্ছে তাকে ডায়াগনোসিস করে দেয়া। ডায়াগনোসিস করতে গেলে প্রথমে হিস্ট্রি। যদি পেশেন্ট আসে বলে স্যার অনেকদিন ধরে ছোটকাল থেকে আছে, আমার ফ্যামিলিতে আরো লোকের এরকম আছে, যদি দেখা যায় যে তার ব্লাড ট্রান্সফিউশন হিস্ট্রি আছে, এক্সামিনেশন করে হেপাটো স্প্লিনোমেগালি পেয়ে গেলাম, আমাদের ডায়াগনোসিস থাকবে কি? হেমোলাইটিক। পেশেন্টের বলতে স্যার 2 সপ্তাহ 3 সপ্তাহ ধরে আমি খেতে পারি না, বমি বমি ভাব, তারপর কয়েকদিন ধরে পরে জ্বর হলো, জ্বর না সরি, জ্বর মানে জন্ডিস দেখা দিল, প্রস্রাব হলুদ হচ্ছে, আমি এখন খেতে পাচ্ছি না, আমার বমি হচ্ছে, তাহলে আমরা ধরে নেব হেপাটো সেলুলার জন্ডিস। আর যদি পেশেন্ট এসে বলে যে স্যার পেটে খুব ব্যথা, কোর্ডিকুলাইটিস হলে ব্যথা হবে, কার্সিনোমা হলে ব্যথা হবে, ইনজুরি হলে ব্যথা হবে, যদি প্যারাসাইট ঢুকে যায় ভিতরে তাও ব্যথা হবে। আচ্ছা, ব্যথা হবে। 2 নম্বর কেসে ব্যথা হওয়ার পরে ওখান থেকে অবস্ট্রাকশন হবে, জন্ডিস দেখা দেবে। তারপরে কি হবে? ওখানে ইনফেকশন হবে, ইনফেকশনলি চিলস এন্ড রাইগর হবে। তাহলে দেখো সবকিছু কিন্তু তুমি রোগীরাই বলবে। যদি কোনো রোগীর খুব জ্বর থাকে, চিলস এন্ড রাইগর থাকে, পেটে ব্যথা থাকে, জন্ডিস অনেক ডিপ থাকে, আমরা ধরে নেবো অবস্ট্রাকটিভ। যদি পেশেন্ট বলে স্যার প্রথম 2 দিন আছে খাইতে পারতাম না, খারাপ লাগতো, পেটে অশান্তি লাগতো, গ্যাস গ্যাস ভাব ছিল, তারপরে জন্ডিস দেখা দিল, তাহলে আমরা বলে নেবো হেপাটোসেলুলার। আর রোগী যদি আসলে স্যার অনেক দিনের হিস্ট্রি, ছোটকাল থেকে ব্লাড ট্রান্সফিউশন, আরো আত্মীয় স্বজনের মধ্যে আছে, তাহলে আমরা ধরে নেবো প্রিহেপাটিক। তাহলে এটা হচ্ছে আমাদের হিস্ট্রি। এক্সামিনেশন কি? যদি হেপাটিক ফিসিস পেয়ে যাই, পেশেন্টের হেপাটো স্প্লিনোমেগালি থাকে, তাহলে আমরা ধরে নেব
হেপাটোস্প্লেনোমেগালি কিন্তু ক্রনিক লিভার ডিজিজ হইতে পারে। যদি পুরনো জিনিস থাকে, ছোট কাল থেকে জন্ডিস, ফ্যামিলি হিস্ট্রি পজিটিভ, হেপাটোস্প্লেনোমেগালি আছে, হেপাটিক ফেসেস পাওয়া যায়, মানে হেমোলাইটিক ফেস, তাহলে আমরা ধরে নেব এটা প্রিহেপাটিক আর হেমোলাইটিক। পেশেন্টের এখন যদি মনে করো পেটে পানি নামে, হেপাটোস্প্লেনোমেগালি থাকে, স্পাইডার নেভি থাকে, তারপরে এখানে যে ক্লাবিং থাকে, এগুলো যদি থাকে পেশেন্টের, তাহলে ধরে নেব হেপাটোসেলুলার, তাই তো। আর এক্সামিনেশন যদি পাবো পোস্ট হেপাটিক, অনেক সময় একটা অপারেশন হিস্ট্রি থাকতে পারে, পেশেন্ট তার আগে অপারেশন করা ছিল, আগে কোলিলিথিয়াসিস ছিল, এখন কলোডেকুলিথিয়াসিস ডেভেলপ করছে, বা কোনো কার্সিনোমার জন্য অপারেশন করা ছিল। তাহলে আমরা পেশেন্টের যদি টেন্ডারনেস থাকে, অনেক কিছু থাকে, তাহলে ধরে নেব আমরা পোস্ট হেপাটিক অর ওবস্ট্রাকটিভ জন্ডিস। সবকিছু বুঝলাম, সবকিছু মাথার মধ্যে, এবার আমাদের কিছু পরীক্ষা নিরীক্ষা করে আমাদের কনফার্ম হতে হবে। আমরা বলছি যে হিস্ট্রি এক্সামিনেশন জন্য 80% আমরা আমাদের মাথার মধ্যে ঢুকে দেয় ক্লিনিক্যাল মানে ডায়াগনোসিস, আর আমরা কনফার্ম করি সাধারণত পরীক্ষা করে। দেখো আমি আস্তে আস্তে আগাচ্ছি, সিম্পল কয়েকটা টেস্ট, লিভার ফাংশন টেস্ট। লিভার ফাংশন টেস্টের মধ্যে কি করবো, একটা সিরাম বিলিরুবিন, তাকে আবার বলে দেবো ডাইরেক্ট ইনডাইরেক্ট বা কনজুগেট আনকনজুগেট আমাকে দেখার জন্য। একটা এসজিপিটি দেবো, একটা এসজিওটি। এসজিওটি মানে এএলটি এসটি, এখন তো নতুন নাম চেঞ্জ হয়েছে, এসজিপিটি এএলটি, এসজিওটি এসটি, ওএসটি, এএলটি, আর অ্যালকালাইন ফসফেটেস। আমি ইউরিন দেবো না, ইউরিন দরকার নেই। তাহলে একটা লিভার ফাংশন টেস্ট দিলাম। প্রথম কথা দেখো, আমি দুই দিকে ভাগ করছি। একটা হচ্ছে যে সব লিভার ফাংশন টেস্ট নর্মাল, শুধু বিলিরুবিন বেশি, আর কোনো কথাবার্তা নাই। শুধু বিলিরুবিন বেশি, এএসটি, এএলটি এবং অ্যালকালাইন ফসফেটেস আর নর্মাল। তাহলে আমি ধরে নেব প্রি হেপাটিক জন্ডিস, ঠিক আছে তো। শুধু সিরাম বিলিরুবিন বেশি, তাও বলছে মাইল্ডলি এলিভেটেড, যে 6 এর উপরে যাবে না। এসটি, এএলটি, অ্যালকালাইন ফসফেটেস, আমার চোখ বন্ধ করে আমি বলে দেবো এটা প্রি হেপাটিক জন্ডিস, ঠিক আছে। যদি বিলিরুবিন বাড়ে, লিভার ফাংশন টেস্ট বাড়ে, এএসটি, এএলটি বাড়ে, বা অ্যালকালাইন ফসফেটেস বাড়ে, অ্যাবনর্মাল থাকে, আমরা ধরে নেব দুইটা, হেপাটিক প্লাস পোস্ট হেপাটিক। আমার কথা কিন্তু পরিষ্কার। শুধু বিলিরুবিন বেশি, আদার ইডার ফাংশন নরমাল, অবশ্যই প্রি হেপাটিক। আর যদি বিলিরুবিনের সাথে সবগুলো অ্যাবনর্মাল থাকে, অবশ্যই হেপাটাইটিক অথবা হেপাটিক। দেখি নেক্সট কি আছে। আমরা পোস্ট হেপাটিকটা বাদ দিলাম, হেপাটিকটা বাদ দিলাম, শুধু আইসোলেটেড হাইপার বিলিরুবিনিমিয়া, শুধু বিলিরুবিন বাড়ছে। এবার দেখবো এটা কনজুগেটেড বেশি না আনকনজুগেটেড বেশি। আমি বলছি মেইনলি কোথায় পাবো আমরা হেপাটিকটা, আনকনজুগেটেড বেশি পাবো। কনজুগেটেড পাচ্ছি দুইটা, এই দুইটা মনে রাখবো না, এই যে এই লাইন আমার মনে রাখার প্রয়োজন নাই এটা। তাহলে কেন, এটা ভেরি রেয়ার কন্ডিশন, পাওয়া যায় না, রোগী বাঁচে না, সুতরাং এগুলো আমরা পাইও না। তাহলে আমার মেইন কথা হচ্ছে যে জন্ডিস, শুধু জন্ডিস বেশি, লিভার ফাংশন টেস্ট নরমাল, আমার মাথায় আসবে প্রিহেপাটিক। প্রিহেপাটিক বলছিলাম দুইটা মনে রাখতে, একটা হেমোলাইটিক আর একটা কনজেনিটাল গিলবার্ট সিনড্রোম। তাহলে আমরা কি করব, একটা ব্লাড ফিল্ম করতে দিই, পিবিএফ। যদি রেটিকুলোসাইট কাউন্ট বেশি পাওয়া যায় তাহলে হেমোলাইটিক, যদি রেটিকুলোসাইট কাউন্ট নর্মাল থাকে গিলবার্ট। বিলিরুবিন বেশি, আনকনজুগেটেড বিলিরুবিন, দুইটা কন্ডিশন, একটা হেমোলাইটিক একটা গিলবার্ট। ব্লাড ফিল্ম করে যদি রেটিকুলোসাইট কাউন্ট বেশি পাওয়া যায় হেমোলাইটিক, কি করব, হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস, শেষ। আর যদি ওটা না থাকে, ইলেকট্রোফোরেসিস নর্মাল থাকে, গিলবার্ট। আমার এই লাইন কিন্তু শেষ। আইসোলেটেড আনকনজুগেটেড হাইপার বিলিরুবিনিমিয়া, দুইটা কন্ডিশন, হেমোলাইটিক গিলবার্ট, ব্লাড ফিল্ম করব,
যদি রেটিকুলোসাইট কাউন্ট বেশি পাওয়া যায় হেমোলাইটিক, হেমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস করব, শেষ। গিলবার্টের কোনো টেস্ট নাই। পেশেন্ট করে কি অনেকক্ষণ না খাওয়ায় রাখে, এটা হচ্ছে ক্যালোরি ডিপ্রাইভেশন টেস্ট, দরকার নাই, মনে রাখতে পারো নাহলে নাই। ক্যালোরি ডিপ্রাইভেশন টেস্ট, পেশেন্টের সকাল থেকে খালি চার্ট আছে, কলা টলা এইসব খেতে দেয়, বিকেল বেলায় তার বিলিরুবিন মাপে, দেখা যায় বিলিরুবিন বেশি, বারবিচুরেট দিয়ে দেয়, বেড়ে যায়, হয়ে গেল, শেষ। তাহলে এই একটা শেষ। এবার আসবো ওই লাইনে যে বিলিরুবিন বেশি, লিভার ফাংশন টেস্ট বেশি, দেখি কি অবস্থা। দেখো এটা কিন্তু আমরা ডায়াগনোস করে ফেললাম, আইসোলেটেড আনকনজুগেটেড হাইপোভোলেমিয়া হয়ে গেল। এবার হচ্ছে কনজুগেটেড থাকতে পারে, আনকনজুগেটেড থাকতে পারে। 2 নম্বর কি আছে, হেপাটাইটিক টেস্ট। কি কি আছে, এএলটি এএসটি 2.5 গুণের বেশি, অ্যালকালাইন ফসফেটেস 2 গুণের কম। আমাদের মেইনলি ধরে নেব হেপাটোসেলুলার, এএসটি এএলটি বেশি, অ্যালকালাইন ফসফেটেস কম, ধরে নেব হেপাটোসেলুলার। এএসটি এএলটি নরমাল বা মাইল্ড এলিভেটেড, অ্যালকালাইন ফসফেট 5 গুণের বেশি। আমি কিন্তু দেখো এএলটি এএসটি 2.5 গুণের বেশি, অ্যালকালাইন ফসফেট নরমাল বা মাইল্ড এলিভেটেড, হেপাটাইটিক জন্ডিস বা হেপাটোসেলুলার জন্ডিস। অ্যালকালাইন ফসফেটেস 5 গুণের বেশি, এএলটি এএসটি মাইল্ডলি এলিভেটেড, অবস্ট্রাকটিভ জন্ডিস। এটা হচ্ছে আমার ক্লিনিক্যাল ডায়াগনোসিস। একটা আলট্রাসোনোগ্রাফি করতে দেবো। যদি আলট্রাসোনোগ্রাফি করতে বলে যে বিলিয়ারিটরি অর্থাৎ ইনট্রাহেপাটিক এক্সট্রাহেপাটিক বিলিয়ারিটরি ডাইলেটেড, তাহলে অবস্ট্রাকটিভ জন্ডিস। তাহলে হেপাটাইটিক হচ্ছে এএসটি বেশি, এএলটি বেশি, কিন্তু বিলিয়ারিটরিতে কোনো সমস্যা নাই, তাহলে হেপাটোসেলুলার। এএলটি নরমাল, এএসটি নরমাল, অ্যালকালাইন ফসফেটেস বেশি, আলট্রাসোনোগ্রাফি বলছে ইন্ট্রাহেপাটিক এক্সট্রাহেপাটিক বিলিয়ারিটরি অ্যাবনরমাল, অবস্ট্রাকটিভ। কথা কত একদম পরিষ্কার। একটু দেখো চারটা, এএসটি এএলটি বেশি, নো বিলিয়ারি অবস্ট্রাকশন, বিলিরুবিন বেশি, হেপাটোসেলুলার। এএসটি এএলটি নরমাল, অ্যালকালাইন ফসফেটেস বেশি, আলট্রাসোনোগ্রাফি বলছে ইন্ট্রাহেপাটিক এক্সট্রাহেপাটিক বিলিয়ারিটরি অ্যাবনরমাল, অবস্ট্রাকটিভ জন্ডিস। তারপরে অবস্ট্রাকটিভ জন্ডিস দেখার জন্য আমরা 2টা টেস্ট করি, একটা হচ্ছে এমআরসিপি, ম্যাগনেটিক রেজোনেন্স কোলাঞ্জিওপ্যানক্রিয়াটোগ্রাফি, এটা ওই হয় কোনো কোনো জায়গায়। আর ইআরসিপি হচ্ছে এন্ডোস্কোপি রেট্রোগ্রেড কোলাঞ্জিওগ্রাফি। আর দেখো যদি আমরা মনে করি হেপাটোসেলুলার জন্ডিস, তাহলে মেইনলি কি করি, ভাইরাল মার্কার করি, বি ভাইরাস কিনা, সি ভাইরাস কিনা, ই ভাইরাস কিনা। তারপরে কি কি কিছু রেয়ার কন্ডিশন, আয়রন স্টাডি যেমন হেমোক্রোমাটোসিস, কপার স্টাডি করি যেমন উইলসন ডিজিজ, আর কিছু অ্যান্টিবডি টেস্ট করি। অটো ইমিউন হেপাটাইটিস আছে না, সেজন্য কিছু অ্যান্টিবডি টেস্ট করি। দেখো আমি যদি এবার 2টাকে মিলাই, তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, এইটা হচ্ছে আসলে মূল ডায়াগ্রাম। তুমি রোগী আসবে, হিস্ট্রি নিবা, এক্সামিনেশন করবা, তোমার মনের মধ্যে একটা ইমপ্রেশন তৈরি হবে যে আমার মনে হচ্ছে এটা অবস্ট্রাকটিভ, আমার মনে হচ্ছে প্রিহেপাটিক, আমার মনে হচ্ছে হেপাটোসেলুলার। দেন সিম্পল টেস্ট, তুমি কি কি দেখো, আমি একটা সিবিসি পিবিএফ দিছি, বেশি না, দুনিয়ার ইনভেস্টিগেশন করার দরকার নাই। সিবিসি পিবিএফ কি দিছি, একটা এসজি এএলটি এএসটি অ্যালকালাইন ফসফেটেস, একটা আলট্রাসোনোগ্রাফি। মানে আমার টেস্ট হলো আলট্রাসোনোগ্রাফি প্লাস হেপাটিক প্যানেল বা লিভার প্যানেল বলি আমরা, এএসটি এএলটি প্লাস অ্যালকালাইন ফসফেটেস প্লাস আলট্রাসোনোগ্রাফি। এই 3টা টেস্ট করে দেখো আমি কতদূর যাইতে পারি, মাত্র 3টা টেস্ট। তারপরে গুলো পরে করব আমার কনফার্ম করার জন্য, কিন্তু আমাকে মেইন জায়গায় পৌঁছে দিচ্ছে 3টা টেস্ট। বিলিরুবিন শুধু বেশি, আর কোনো কিছু বেশি না, প্রিহেপাটিক। প্রিহেপাটিক 2টা, একটা হলো হেমোলাইটিক গিলবার্ট, একটা ব্লাড ফিল্ম করবো, রেটিকুলোসাইট কাউন্ট পেলে হেমোলাইটিক, কি করব, হেমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস, শেষ ডায়াগনোসিস।
গিলবার্ট সিন্ড্রোমের বললাম যে পেশেন্ট অনেকক্ষণ না খেয়ে থাকলে পেশেন্টের জন্ডিস বাড়বে। বাড়বে কিসে? আমি তো বলছি যে বারবিটুরেট খাওয়ালে বেড়ে যাবে। সুতরাং এদিক ক্লিয়ার। বিলিরুবিন বেশি, এসজিপিটি বেশি, এএলটি বেশি, অ্যালকালাইন ফসফেটেজ। যদি এএলটি এএসটি বেশি থাকে, পেশেন্টের বিলিরুবিন বেশি থাকে, যদি আলট্রাসোনোগ্রাফিতে কোনো বিলিয়ারি কোনো অবস্ট্রাকশন না থাকে বা কোনো অ্যাবনর্মালিটি না থাকে, হেপাটোসেলুলার। যদি অ্যালকালাইন ফসফেটেজ বেশি, এএলটি এসটি নরমাল, আলট্রাসোনোগ্রাফি বলছে ইনট্রাহেপাটিক অথবা এক্সট্রাহেপাটিক বিলিয়ারি অ্যাবনর্মালিটি, অবস্ট্রাকটিভ জন্ডিস। দেখো, এই সিম্পল টেস্ট করে আমি একটা জন্ডিস পেশেন্টে মোটামুটি, এটা সব যে একেবারে 100% না, মানে এই দিয়ে কিন্তু একটা জন্ডিস পেশেন্টকে আমরা ডায়াগনোসিস করতে পারি এবং প্রপার ট্রিটমেন্ট করতে পারি। আমার মনে হয় যে আমি তো শুধু ট্রিটমেন্ট ট্রিটমেন্ট কি আছে, হেমোলাইটিকের ট্রিটমেন্ট, হেপাটোসেলুলার কি রেস্ট। কবিরাজের কাছে গেছে স্যার, কবিরাজ হাত ধোয়া দিয়েছে, বাড়ি এসে রেস্ট নিয়েছে, ভালো হয়ে গেছে। ওর রোগী এমনি ভালো হয়ে যেত। অবস্ট্রাকটিভ জন্ডিস যদি কোলোডোকুলিসিস থাকে, টিআরসিপি করবো, অপারেশন করে বের করে ফেলবো, রোগী তো এমনি ভালো হয়ে যাবে। সুতরাং দেখো, আমাদের জন্ডিস সম্বন্ধে অনেক মিথ চালু আছে। মিথ বলে স্যার কি, স্যার আমার তো 4-5 বছরের জন্ডিস। আমার তো শুনে মাথা গরম হয়ে যাবে, কি ব্যাপার 4 বছর জন্ডিস? একটা ফেক, একটা আছে ফ্যাক্ট। ফেক কি? আসলে তার জন্ডিস নাই, কবিরাজ বাড়ি যায়, হাত ধোয়, পয়সা নেয়, চলে আসে, এটা হচ্ছে ফেক। আর ফ্যাক্টস কি দেখো, ফ্যাক্টসটা হচ্ছে 4-5 বছর হচ্ছে জন্ডিস। কত জন্ডিস থাকে তার বেশি আসে না। মাপান কেন কোনো কোনো, তার মনে সন্দেহ কত। আমি অনেক রোগী আছে দেখবো যে 3-4-এর বেশি কখনোই জন্ডিস উঠতেছে না, 3-4-এর বেশি উঠতেছে না। অবশ্যই আমার মধ্যে ফ্যাক্ট আছে, এর মধ্যে ফ্যাক্ট আছে কি, হেমোলাইটিক জন্ডিস, হয়তো গিলবার্ট সিনড্রোম, নইলে হেমোলাইসিস। হেমোলাইসিস হয় আবার, ধরো কিছু কিছু বেটা হেমোলাইটিক জন্ডিস যেটা আছে সেটা তো অনেক বেশি হয় জন্ডিস। আবার দেখো হিমোগ্লোবিন ই ডিজিজ বাংলাদেশে ভেরি কমন। আমরা অনেক রোগী পাচ্ছি তারা জন্ডিস নিয়ে ঘুরে বেড়াচ্ছে 7 বছর 5 বছর, তার জন্ডিস জন্ডিস, ডায়াগনোস হচ্ছে না। দেখো, একটা ব্লাড টিউব করাচ্ছি, রেটিকুলোসাইট কাউন্ট বলতেছে যে সমস্যা আছে। একটা হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস করাচ্ছি, সেখানে বলে যাচ্ছে আমাকে বিটা থ্যালাসেমিয়া আছে, হিমোগ্লোবিন ই ডিজিজ আছে। হিমোগ্লোবিন ই ডিজিজ আছে খুবই মাইল্ড, পেশেন্ট বুঝতে পারে না, অ্যাডাল্ট হলেও বুঝতে পারে না, কিন্তু বলতেছে স্যার জন্ডিস জন্ডিস জন্ডিস, 4-5 বছর ভুগতেছে, কিছু করার নাই, রোগী খারাপ হবে না। সুতরাং মানুষ বলে 4-5 বছর অনেক দিন ধরে জন্ডিস, তার দুইটা জিনিস, একটা ফেক জিনিসও চিন্তা করতে হবে, একটা ফ্যাক্টও চিন্তা করতে হবে। সুতরাং এটাই আমাদের মধ্যে সমস্যা বেশি। আর এই দুইটা জিনিস তো পরিষ্কার, অ্যাকুট অবস্থায় আসবে, ক্রনিক অবস্থায় আসবে, জন্ডিস পাবা, পরীক্ষা করবা, পরীক্ষা করে একটা ডায়াগনোসিস আমরা করতে পারবো। তাহলে আমার এখানে আজকের লেকচারের উদ্দেশ্য মেইনলি ছিল যে একটা জন্ডিস পেশেন্ট তখন তোমার কাছে আসবে, তুমি কিভাবে ডায়াগনোসিস আসবা। ভেরি সিম্পল, হিস্ট্রি, এক্সামিনেশন, আর এই চারটা তোমাদের বইতেই আছে। একটু যদি কষ্ট করে মনের মধ্যে ঢুকে নিতে পারো একবার, খুব সিম্পল কিন্তু, তাহলে দেখবা যে জন্ডিসের পেশেন্ট আছে তোমার কাছে কিছুই মনে হবে না। অথচ জন্ডিসের পেশেন্ট ট্রিটমেন্ট করতে অনেক ঝামেলা হয়, অনেক রকম বললাম না মিথ চালু আছে, অনেক অপচিকিৎসা চালু আছে, কত কিছু আছে, এইগুলোতে তোমাকে বেরোতে আসতে হবে। আমার উদ্দেশ্য পরীক্ষা পাশ করার জন্য না, এখানে জাস্ট তোমাদের একটু প্র্যাকটিক্যাল নলেজ, যে তুমি একটা জন্ডিস পেশেন্ট আছে তুমি কিভাবে ইভালুয়েট করবা, কিভাবে ডায়াগনোসিস করবা। ভয় পাওয়ার কিছু নাই, কদিন পরে হয়তো প্রথম প্রথম একটু ভয় লাগবে, কিন্তু একসময় দেখবা যে এগুলো অনেক ইজি হয়ে গেছে। আর যদি একটু চার্ট টার্ট মনে রাখো, বই টই পড়ো, দেখবা যে আসলে আমি একসময় মনে করতাম বড় ভাইরা কি করে পারে, অমকরা কি করে পারে, খারাপ লাগতো। তোমাদের মনে হতে পারে যে বড় ভাইরা কি করে, স্যাররা কি করে পারে, কিন্তু না, জাস্ট তোমাকে একটু পড়াশোনা করতে হবে, একটু ক্লিনিক্যালি মানে শার্প হইতে হবে, তাহলে দেখবা যে এগুলো কোনো ব্যাপারই না। সবাই তো পারতেছে, আমি কেন পারবো না? সুতরাং আমি জানি না আসলে কার কতটুকু কাজে লাগছে, আমি আসলে চেষ্টা করছি। আমি পরীক্ষা পাশের জন্য পড়াইনি, তোমাদের একটু প্র্যাকটিক, আমি একদিন যত ক্লাস নেবো এরকমই, পরীক্ষা তো পাশ করবাই, আজ নয় কাল, কাল নয় পরশু, কেউ বসে নাই, কেউ মেডিকেলে ফেল করে বসে আছে, কেউ এরকম নাই, খুব রেয়ার। সুতরাং পাশ করবা, ডাক্তার হবা, আমাদের মতো হবা, এ নিয়ে আমার কোনো বিন্দুমাত্র কোনো সন্দেহ তো নাই। কিন্তু আমার যেটা মনে হয় যে তুমি ডাক্তার হবা, একটু ক্লিনিক্যালি এক্সপার্ট হবা,
একটু মানবতা, মানে মানবতা দেখাবা মানুষের প্রতি, একটু ভালো ব্যবহার করবা। আমাদের কিন্তু অনেক সমস্যা আছে। যাই হোক, এসব এখন রেকর্ডিং হচ্ছে, এসব বলে লাভ নাই। আমি বলি যে একটু পড়াশোনা করবা, চোখ কান খোলা রাখবা, এগুলো কিন্তু কোনো ব্যাপার না, সবাই পারবা। আর এই যেটুকু পড়াইছি, আমি জানি না কতটুকু কাজ হবে। আমি যদি কিছুটা কাজ হয় তাও আমার আসলে ভালো লাগবে। একটু যদি বই দেখে নাও আজকেই, জন্ডিসের ইভলিউশন, আমার মনে হয় অনেক ক্লিয়ার হয়ে যাবে তোমাদের। তাহলে এতক্ষণ ধরে শোনার জন্য সবাইকে ধন্যবাদ। পড়াশোনা করো। কারো কোনো কোনো কোশ্চেন কোশ্চেন আমি জানি না, কোশ্চেন তোমরা করো না, আমি দেখছি ক্লাসেও। কোশ্চেন যদি থাকে বলো, তোমরা বলতে পারবা। জন্ডিস তো খুবই কমন। তোমরা যখন এখন বাড়িতে যাবা, সকলে দেখবা দেখবা এসে বলবে যে, দেখ তো ভাই, দেখ তো আপা, আমার একটু জন্ডিস হয়েছে, কি করি? সুতরাং ভেরি ইম্পর্টেন্ট। যদি কোনো কোশ্চেন থাকে, আমি জানি কোশ্চেন তোমরা করতে চাও না, কোশ্চেন করা আহ, ভালো। কারণ হচ্ছে যে কোনো কনফিউশন থাকলে, কত কিছু থাকলে তোমাদের মনে মনে থাকবে এগুলো। যদি কোনো কোশ্চেন থাকে তোমাদের বলতে পারো। আর যদি না থাকে তাহলে আমরা ক্লাস শেষ করে দিব। সামনের দিন কি টপিক পড়াবো?